সুপ্রিয় দেশবাসী ও সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইশতিয়াক হোসেন, সহকারী কর কমিশনার। আপনারা জানেন, সরকার শতবর্ষ প্রাচীন ও পরীক্ষিত জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব বাস্তবায়ন বিভাগ নামে দুইটি বিভাগ গঠনের লক্ষ্যে গত 12 মে 2025 খ্রিস্টাব্দ তারিখ দিবাগত মধ্যরাতে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025 জারি করে। দেশের উন্নয়নের অক্সিজেন রাজস্ব আহ্বানের প্রাণ ভ্রমরা জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির অধ্যাদেশটি অত্যন্ত গোপনে, অতি দ্রুততার সঙ্গে এবং প্রত্যাশী সংস্থা, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্ব সহ সংশ্লিষ্ট সকল অংশীজনকে অজ্ঞাত রেখে জারি করা হয়েছে। জারিকৃত অধ্যাদেশ বাতিল সহ 4টি দাবি আদায়ের লক্ষ্যে বিগত 14 মে 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে অদ্যাবধি আমরা নিয়মতান্ত্রিক উপায়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছি। এই দাবিগুলো আদায়ের লক্ষ্যে গত 14, 15, 17, 18 এবং 19 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে জাতীয় রাজস্ব বোর্ডের অধীন ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে আংশিক কলম বিরতি পালন করা হয়। এরই ধারাবাহিকতায় গত 20 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে মাননীয় অর্থ উপদেষ্টার সাথে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের একটি সভা অনুষ্ঠিত হয়। সভা আহ্বানকে সরকারের সদিচ্ছা হিসেবে বিবেচনা করে গত 20 মে 2025 খ্রিস্টাব্দ তারিখ কোনো কর্মসূচি রাখা হয়নি। সভায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে 2 জন সদস্যকে বক্তব্য প্রদানের সুযোগ প্রদান করা হয়। ঐক্য পরিষদের পক্ষ থেকে সভায় বলা হয় যে এনবিআর এর সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ সংস্কারের পক্ষে এবং তারা চান আন্তর্জাতিক উত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় রাজস্ব বোর্ডের পূর্ণাঙ্গ, টেকসই ও কার্যকরভাবে সংস্কার করা হোক। পরিষদের পক্ষ থেকে দৃঢ়ভাবে বলা হয়, এনবিআরকে অক্ষুণ্ণ রেখে এটিকে আরও শক্তিশালী, আধুনিক ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করাই হবে দেশের জন্য কল্যাণকর। এছাড়া পরিষদে এটি উল্লেখ করা হয় যে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, থিঙ্ক ট্যাঙ্ক যেমন সিপিডি, টিআইবি, রাজস্ব বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ প্রমুখ ইতোমধ্যে প্রকাশ্য বিবৃতিতে সংস্কার প্রক্রিয়ার কাঠামো ও পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং অভীষ্ট ফলাফল নিয়ে সংশয় প্রকাশ করেছেন। সভায় রাজস্ব সংস্কার পরামর্শ কমিটির সদস্যগণ স্পষ্টভাবে বলেন যে তাদের অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে যেভাবে সংস্কারের রূপরেখা তুলে ধরা হয়েছে তা জারিকৃত অধ্যাদেশে প্রতিফলিত হয়নি। কমিটির সদস্যরা বলেন, যদি তাদের প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে তা দেশের জন্য মঙ্গলজনক হবে এবং জাতীয় স্বার্থ সুরক্ষিত হবে। তারা দুটি প্রতিষ্ঠানের নেতৃত্ব এনবিআর এর কর্মকর্তাদের মধ্য থেকেই নির্ধারিত হওয়া উচিত, এই বিষয়ে জোরালো অবস্থান ব্যক্ত করেন। সভায় উপস্থিত জাতীয় রাজস্ব বোর্ডের অবসরপ্রাপ্ত 2 জন সদস্য একই রকম বক্তব্য উপস্থাপন করেন। এতদসত্ত্বেও সভায় উপস্থিত 2 জন সম্মানিত উপদেষ্টা জারিকৃত অধ্যাদেশের পক্ষে বক্তব্য রাখেন। পরিশেষে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের উপস্থিত প্রতিনিধিগণকে আর কোনো বক্তব্য উপস্থাপনের সুযোগ না দিয়ে মাননীয় অর্থ উপদেষ্টা বাস্তবায়ন পর্যায়ে আমাদের কনসার্ন অ্যাড্রেস করার চেষ্টা করা হবে উল্লেখ করে সভা সমাপ্ত ঘোষণা করেন। সভা শেষে অর্থ উপদেষ্টা মহোদয় একটি স্টেটমেন্ট মিডিয়ার কাছে দিয়েছেন। তার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে অর্থ উপদেষ্টা মহোদয় বলেছেন, দেশের স্বার্থে, ব্যবসায়ীদের স্বার্থে, দশের স্বার্থে যে অধ্যাদেশ অনুমোদন হয়েছে তা থাকবে। তবে আমাদের যে বিষয়গুলো আছে তা অ্যাডভাইজরি কমিটি এর সাথে আলোচনা করে বিধি বা অন্য কোনো কিছু করে অ্যাড্রেস করার চেষ্টা করা হবে। এই বিষয়ে আর কোনো আলোচনা হবে না মর্মে তিনি জানান। আমাদের কর্মসূচি চললো কি চললো না সেই বিষয়ে কিছু আসে যায় না মর্মে তিনি মন্তব্য করেন। জুলাই বিপ্লব ফ্যাসিবাদ উত্তর যুগে সরকারের নীতি নির্ধারকগণের এই ধরনের বক্তব্য আমাদেরকে মর্মাহত করে। ফলশ্রুতিতে 21 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।
নতুন কর্মসূচির অংশ হিসাবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ হতে অধ্যাদেশ জারির পর উদ্ভূত ঘটনাসমূহ বর্ণনাপূর্বক জারিকৃত অধ্যাদেশের অসঙ্গতি তুলে ধরে তা বাতিল সহ মোট 4টি দাবি পূরণের সপক্ষে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। পরবর্তীতে গত 22 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025 এর বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত একটি প্রেস রিলিজ জারি করা হয়। রাজস্ব নীতি সংস্কার সংক্রান্ত পরামর্শ কমিটি সহ সকল অংশীজনের সাথে বিশদ আলোচনা ক্রমে জারিকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধন আনার পর উক্ত অধ্যাদেশটি বাস্তবায়ন করা হবে মাননীয় অর্থ উপদেষ্টা এমন সিদ্ধান্ত দিয়েছেন মর্মে প্রেস রিলিজে উল্লেখ করা হয়। মাননীয় অর্থ উপদেষ্টা গত 22 মে 2025 তারিখে অনুষ্ঠিত সভায় ও সভা শেষে মিডিয়ায় প্রদত্ত বক্তব্যের বিপরীতে প্রেস রিলিজটির মাধ্যমে অধ্যাদেশটি সংশোধনের সিদ্ধান্ত জানান। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক গত 22 মে 2025 তারিখে জারিকৃত প্রেস রিলিজে মাননীয় অর্থ উপদেষ্টার পূর্বের অনড় অবস্থান থেকে সরে আসার এই সদিচ্ছাকে স্বাগত জানানো হয়। কিন্তু এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যে 4টি দাবি রয়েছে সেই দাবি পূরণের বিষয়ে এই প্রেস রিলিজে কোনো সুস্পষ্ট ঘোষণা না থাকায় তা প্রত্যাখ্যান ও কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা প্রদান করা হয়। এছাড়া প্রেস রিলিজে উল্লিখিত 22 মে 2025 তারিখের কোন সমঝোতা প্রস্তাব মেনে নেওয়ার বিষয়ে অবতারণা করা হয়েছে সেই বিষয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ অবগত নয়। আমরা আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে গত 22 মে 2025 তারিখে মাননীয় অর্থ উপদেষ্টা দপ্তরের সাথে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো আনুষ্ঠানিক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়নি। ধন্যবাদ ইশতিয়াক। আমি এদিব বিল্লাহ, অতিরিক্ত কমিশনার, বাংলাদেশ কাস্টমস। কিন্তু অধ্যাদেশ বাস্তবায়নের পূর্ব পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত হবে না মর্মে যে ঘোষণা প্রেস রিলিজে দেয়া হয়েছে তা সাংবাদিক মহল সহ জনমনে অহেতুক বিভ্রান্তি তৈরি করেছে। জারিকৃত অধ্যাদেশের ধারা 1-2 অনুযায়ী অধ্যাদেশ বাস্তবায়নের জন্য সরকার পৃথক গেজেট প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত এমনিতেই জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত হবে না। সেটি আলাদা করে ঘোষণা দিয়ে বলার প্রয়োজন আছে কিনা সেটি আমাদের বোধগম্য হয়নি। আমাদের মৌলিক দাবি 4টি, যা নিম্নরূপ: 1. জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে। 2. অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। 3. রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির সুপারিশ জনগণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এবং 4. জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শ কমিটির সুপারিশ আলোচনা পর্যালোচনা পূর্বক প্রত্যাশী সংস্থা, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্ব সহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করতে হবে। আপনাদের সকলের অবগতির জন্য জানাতে চাই যে দেশের বৃহত্তর স্বার্থে আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক, যা ইতিমধ্যেই দেশের প্রথিতযশা অর্থনীতিবিদ, থিঙ্ক ট্যাঙ্ক সহ সর্বমহলে স্বীকৃত হয়েছে। আমরা এনবিআর তথা রাজস্ব প্রশাসনে আমূল সংস্কার চাই। এটি আমাদের দীর্ঘদিনের দাবি। আমাদের চাওয়া এই সংস্কার হবে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত সর্বোত্তম ব্যবস্থা ও পদ্ধতির অনুরূপ। দেশের স্বার্থ ও উন্নয়ন দর্শন এতে সঠিকভাবে প্রতিফলিত হবে। রাজস্ব প্রশাসন অধিকতর কার্যকর, প্রগতিশীল ও দুর্নীতিমুক্ত হবে এবং সংস্কার বিশেষ কারো স্বার্থ হাসিলে হাতিয়ার হবে না। একই সাথে দেশের বৃহত্তর স্বার্থে আন্তর্জাতিক উত্তম মানদণ্ড অনুযায়ী আমরা চাই রাজস্ব নীতি প্রণয়ন ও রাজস্ব ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম বাস্তব ও পেশাগত জ্ঞানধারী কর্মকর্তাদের মাধ্যমেই পরিচালিত হবে। রাজস্ব ব্যবস্থার আমূল সংস্কারের স্বার্থে আমাদের এমন যৌক্তিক দাবি মেনে নিতে সরকার কেন, কি কারণে এবং কাদের প্ররোচনা বিলম্ব করছে তা আমাদের বোধগম্য হচ্ছে না।
যেহেতু আমাদের উপযুক্ত 4টি সুনির্দিষ্ট দাবি পূরণের বিষয়ে সরকারের পক্ষ হতে অদ্যাবধি সুস্পষ্ট ঘোষণা প্রদান করা হয়নি, সেহেতু আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অব্যাহত থাকবে। আমাদের পরবর্তী কর্মসূচি নিম্নরূপ: 1, আগামী 25শে মে 2025 রবিবার কাস্টমস হাউস এবং এলসি স্টেশন সমূহ ব্যতীত আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। এদিন কাস্টমস হাউস এবং এলসি স্টেশন সমূহে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কর্মবিরতি চলবে, তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা কর্মবিরতি আওতামুক্ত থাকবে। 2, আগামী 26শে মে 2025 সোমবার থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। আগামীকাল সকাল 9টা থেকে ঢাকাস্থ সকল ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট দপ্তরের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণকে এনবিআর প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য বলা হলো। আগামীকাল বিকাল 4টায় এনবিআর প্রাঙ্গণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা দেখছেন আজকে সকাল থেকে এনবিআর ভবনের অভ্যন্তরে এবং বাইরে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যগণের উপস্থিতি রয়েছে। এ বিষয়টি আমাদের মনে নানা ধরনের প্রশ্নের উদ্রেক করেছে। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও সাপ্লাই চেইন ব্যবস্থাপনা স্বাভাবিক রাখা এবং অর্থ বছরের শেষ প্রান্তে রাজস্ব আহরণ কার্যক্রম সচল রাখার স্বার্থে আমাদের মূল 4টি দাবি পূরণের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা প্রদান করার জন্য আমরা সরকারকে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। দাবি পূরণের ঘোষণা আসার সাথে সাথে আমরা কর্মসূচি প্রত্যাহার করে নিব। আমাদের কর্মসূচির ফলে সম্মানিত করদাতা ও সেবা প্রার্থীগণের সাময়িক অসুবিধার জন্য এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ মনে করে তাদের এই সাময়িক ত্যাগ দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে ও রাজস্ব ব্যবস্থার টেকসই সংস্কারে সক্রিয় ভূমিকা রাখবে। পাশাপাশি আমরা এটাও জানিয়ে রাখতে চাই, আমাদের দাবি আদায় হলে আমরা নির্ধারিত অফিস সময়ের বাইরে অতিরিক্ত সময় কাজ করে অনিষ্পন্ন কার্যক্রম সম্পন্ন করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আন্দোলন থেকে সরে আসা, সীমিত করা, এনবিআর জড়ো না হওয়া, এই ধরনের কোনো বক্তব্য দিয়েছেন কিনা? অনেক ধন্যবাদ। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এনবিআর ভবন আমাদের নিজস্ব একটা প্রেমিস, আমাদের ডিপার্টমেন্ট, আমার ঠিকানা, আমার হোম, আমার সেকেন্ড হোম। একটা বড় সময় আমি এনবিআর ভবনে কাটাবো, আমার অফিসে কাটাবো। আজকে এনবিআর ভবনের বাইরে এসে আমাকে প্রেস ব্রিফিং করতে হচ্ছে। তো উনি যেই প্রশ্নটা করেছেন, কেউ আমাদেরকে হুমকি ধামকি দেয় নাই, এটা সত্য। কিন্তু যদি আমাদেরকে বাধা প্রদান করা হয়, আগামীকাল থেকে যদি বাধা প্রদান করা হয়, আমরা যেখানে বাধা প্রদান করা হবে সেখানে আমরা অবস্থান করব, সেখানে আমাদের প্রেস ব্রিফিং হবে, সেখানে আমাদের কর্মসূচি চলবে। আর কোনো প্রশ্ন? আচ্ছা, আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, এরপরে আমি 2-3 মিনিট একটু জেনারেল কিছু কথা বলবো। না, আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের দপ্তরে আমাদের স্মারকলিপি প্রদান করেছি। সেই স্মারকলিপিটির ভিত্তিতে পরবর্তীতে আমাদের সাথে এখনো পর্যন্ত কোনো যোগাযোগ করা হয়নি। আমরা সেটার জন্য অপেক্ষা করছি। আমরা দেখুন, এটা মে জুন মাস, এই মে জুন মাসে আমরা রাজস্ব যোদ্ধা। এই মে জুন মাসে হচ্ছে সরকার সবচেয়ে বেশি রাজস্ব আহরণ করে। সারা বছর যেই পরিমাণ রাজস্ব আহরণ করে, এই 2 মাসে এর চেয়ে বেশি রাজস্ব আহরণ করে। তো আমরা ইচ্ছা করে এখানে বসিনি, আমাদেরকে বাধ্য করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ সময়ে একটা অস্থিরতা তৈরি করা একটা পায়তারা চলছে, এর জন্য আমরা দায়ী না। এর জন্য আমাদেরকে বাধ্য করে এই পজিশনে আনা হয়েছে। আর কেউ কিছু বলবেন? আর কেউ? আচ্ছা, প্রশ্ন যদি না থাকে, যারা আজকে নতুন আসছেন অথবা অনেকেই আগে আসছেন, অনেকে যেহেতু এনবিআর সম্পর্কে সম্যক অবগত না, আমি সংক্ষেপে 1-2 মিনিটের মধ্যে আপনাদেরকে জ্ঞাতার্থে একটু বলি। আপনাদের রিপোর্ট করার জন্য যেহেতু আপনাদের সহযোগিতা এই মুহূর্তে অত্যন্ত জরুরি। আপনারা জানেন, গত 5ই আগস্টের পরবর্তী সময়ে যখন নতুন সরকার গঠন করা হলো,
অন্য সকল নাগরিক এবং দপ্তরে নেয় আমরাও আশা করেছিলাম একটি নতুন স্বাধীন দেশ, নতুন ব্যবস্থা, নতুন সংস্কার নিয়ে আসবে, আমাদের একটা আশার উদ্দীপনা তৈরি হয়েছিল। তারই ধারাবাহিকতায় সরকার যখন সংস্কার কমিটি গঠন করলো এবং রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি আমাদের সাথে যোগাযোগ করেছে, সেখানে এনবিআর এর কর্মকর্তারা তাদেরকে পুরোপুরি 100% সহযোগিতা করেছে। যারা রিপোর্ট করছে বা যারা বলছে যে এনবিআর এর কর্মকর্তারা অসৎ উদ্দেশ্যে এই আন্দোলন করছে, তারা সংস্কার চায় না, তারা পুরনো পদ্ধতিতে চলতে চায়, এটা আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এনবিআর এর প্রত্যেকটি অফিসার চায় এনবিআর সংস্কার হোক। আমরা চাই ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস অনুযায়ী এনবিআর কে আরো যুগোপযোগী, আরো স্বাধীন, আরো এম্পাওয়ার্ড করা হোক। তা না করে এই যে সংস্কার পরামর্শক কমিটি যেই প্রতিবেদন দাখিল করেছে, সেই প্রতিবেদন অদ্যাবধি প্রকাশ করা হয়নি। যদি তাদের মধ্যে স্বচ্ছতা থাকতো তাহলে তারা সেটি প্রকাশ করত। অন্যান্য সংস্কার কমিটির ন্যায় এই প্রতিবেদন কেন লুকিয়ে রাখা হলো, অন্যান্য কমিটির ন্যায় কেন প্রকাশ করা হলো না? আপনারা যারা সাংবাদিকরা আছেন, সুশীল সমাজ আছে, থিঙ্ক ট্যাঙ্ক আছে, তাদের কি অধিকার নাই যে দেশের একটা গুরুত্বপূর্ণ অর্গান সেটা সংস্কার করা হবে, সেটা আসলে কি করা হচ্ছে সেটা দেখার এই অধিকার আমি মনে করি সবার ছিল। কিন্তু প্রত্যাশী সংস্থা এনবিআর এর সাথে কোনো আলোচনা করা হয়নি, তাদেরকেও দেখার সুযোগ দেওয়া হয়নি, দেশের সুশীল সমাজকেও দেখার সুযোগ দেওয়া হয়নি। তারা গোপনে অত্যন্ত দ্রুততার সাথে, আমরা তখনই আপত্তি জানিয়েছিলাম যখন আমরা খসড়া অধ্যাদেশটি বিভিন্ন মারফতে জানতে পেরেছি, আমাদের তখনকার আপত্তিও আমলে নেওয়া হয়নি। অত্যন্ত দ্রুততার সাথে গোপনে রাতের বেলা সেই অধ্যাদেশ জারি করা হয়। যদি তাদের মধ্যে স্বচ্ছতা থাকতো তাহলে কেন সেটি রাতের বেলা জারি করা হবে, সেটি কেন প্রকাশ করা হয়নি? আমাদেরকে বলা হচ্ছে আমরা ইনএফিশিয়েন্ট। এনবিআর কি ইনএফিশিয়েন্ট? আপনাদেরকে রিপোর্টের জন্য আমি বলছি, প্রত্যেকটা জিনিস আপনারা কোট করতে পারেন, রেফারেন্স দেখতে পারেন, প্রত্যেকটার পিছনে লজিক আছে। এনবিআর কে বলা হয় ট্যাক্স জিডিপি রেশিও কম। বাংলাদেশে ট্যাক্সের কালেকশনের হিসাব করে বাংলাদেশ ব্যাংক, এ চালান এবং আইবাস সিস্টেম অর্থাৎ সফটওয়্যারে আজকে কয় টাকা ট্যাক্স কালেকশন হলো, এটা আজকে যে কেউ দেখতে পারবে, অর্থাৎ যে কোনো অথরিটি দেখতে পারবে যারা এর জন্য এলিজিবল। কিন্তু জিডিপি যারা ক্যালকুলেশন করে সেটা হচ্ছে একটা সাবজেক্টিভ বিষয়। বিশ্ব ব্যাংক, এডিবি, আইএমএফ, বাংলাদেশ গভর্নমেন্ট এক একজনের হিসাব এক এক রকম, বিকজ এটা নির্ভর করে কোন ক্যালকুলেশন পদ্ধতিতে আপনি সেটি ক্যালকুলেট করেন। সুতরাং একটা অথেন্টিক ডেটার সাথে আরেকটি সাবজেক্টিভ ডেটা, আমি বলছি না সেটা ভুল বা অশুদ্ধ, এটা বলছি না, আমি বলছি একটা অবজেক্টিভ ডেটার সাথে আরেকটা সাবজেক্টিভ ডেটার আপনি তুলনা করে সঠিক উত্তর পাবেন না। তো ট্যাক্স জিডিপি রেশিও যেটা বলা হচ্ছে 7.5%, এটাও আলোচনাযোগ্য। বলা হয় যদি অ্যাকচুয়াল জিডিপির সাথে কম্পেয়ার করা হয় এটা নিয়ার টু 10% হয়ে যাবে। আপনারা জানেন যে বর্তমানে ট্যাক্স জিডিপি রেশিও ক্যালকুলেশন করা হয় চলতি মূল্যে 7.4% বা 5%। যদি সেটা আপনি বেস প্রাইসে করেন, কনস্ট্যান্ট প্রাইসে, সেটা অলরেডি এখনো 11%-এ আছে। অর্থাৎ এখনই দুইটা মেথডে দুই রকম রেজাল্ট আসে। তাহলে কিভাবে এটার ভিত্তিতে আপনি আমাকে ইনএফিশিয়েন্ট বলেন? আপনি জানেন যে এনবিআর এ 100 টাকা রাজস্ব আদায়ে মাত্র খরচ হয় 21 পয়সা, অর্থাৎ আমার 1 টাকার বিপরীতে আমি 450 টাকা আমি আর্ন করতে পারি, 450 টাইমস। পৃথিবীর কোন অর্গানাইজেশন আছে, পৃথিবীর যত মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন আছে তাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট 10 to 15% to 20%। আমার এখানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট কত? 450 টাইমস। 100 টাকা যদি আপনি ইনভেস্ট করেন 45,000 টাকা আপনাকে আমরা রিটার্ন দিব। এনবিআর হচ্ছে এরকম একটি এফিশিয়েন্ট প্রতিষ্ঠান। বাংলাদেশে যত অধিদপ্তর, যত মিনিস্ট্রি আছে, যত ডিভিশন আছে, যত অ্যাটাচ ডিপার্টমেন্ট আছে, আপনারা খোঁজ নিয়ে দেখেন সবচেয়ে কম ডেভেলপমেন্ট প্রজেক্ট হচ্ছে এনবিআর এ। আমাদের পিছনে সরকারের খরচ সবচেয়ে কম, কিন্তু আমরা সরকারকে দেই সবচেয়ে বেশি। তারপরও আমাদেরকে তকমা দেওয়া হচ্ছে আমরা ইনএফিশিয়েন্ট, এবং এই ভিত্তিতে নাকি আমাদের সংস্কার জরুরি। আপনি যদি বলেন যে এনবিআর এ দুর্নীতি হয়, আমি মানি দুর্নীতি হয়। কোন প্রতিষ্ঠানে দুর্নীতি হয় না? গত বছরের টিআইবির রিপোর্ট দেখেন, প্রথম 10-এর মধ্যে কি এনবিআর আছে? নাই। আপনি ডেটা নিয়ে কথা বলবেন, আপনি আমার লজিকের এই বিপরীতে এন্টি লজিক দিবেন, কিন্তু কেন জোর করে আপনি আমার গায়ে একটা নোংরা তকমা জুড়ে দিয়ে আপনি এই এনবিআর কে ধ্বংস করছেন? পৃথিবীর কোথায় বলছে যে রাজস্ব সংস্থা সরাসরি মিনিস্ট্রি? আমাকে কেন মিনিস্ট্রি বানাচ্ছেন? আমি তো মিনিস্ট্রি হতে চাই না। আপনি আমাকে মিনিস্ট্রি মর্যাদা দিতে পারেন, এম্পাওয়ার করতে পারেন, স্বাধীন করতে পারেন, কিন্তু আপনি মিনিস্ট্রি বানিয়ে ভবিষ্যতে যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তখন পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের মধ্যে, পলিটিক্যাল ইন্টারেস্টের মধ্যে আমাকে ফেলে দিচ্ছেন। এই বিষয়গুলো কেন আমি আজকে বলেছি, আপনাদের রিপোর্টে এইগুলো আসতে হবে। আপনাদের সহযোগিতা ছাড়া এই যাত্রা আমাদের সফল হবে না।
যদি এনবিআর ধ্বংস হয়, দেশ ধ্বংস হবে আগামী 10 বছর পরে বুঝতে পারবেন। আমি হয়তো আজকে হয়তো আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এরকম আর 10 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তাতে কি হবে? কয়েকজন ব্যক্তি হয়তো বা ধ্বংস হবে, কিন্তু একটা সংস্থা যখন ধ্বংস হবে, যেটি রাজস্ব সংস্থা, তখন দেশের পুরো ডেভেলপমেন্ট সিস্টেম হ্যাম্পার্ড হবে। দেশ তখন পরনির্ভর হয়ে যাবে, দেশ তখন অভ্যন্তরীণ রাজস্বের উপর আর নির্ভর করতে পারবে না। সো এই বিষয়গুলো আপনাদের রিপোর্টে যেন আপনারা নিয়ে আসেন। সবাইকে অনেক ধন্যবাদ।